নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। বড় পদক্ষেপ মমতার, গঠন হলো ষষ্ঠ অর্থ কমিশন, কিভাবে কাজ করবে জানুন বিস্তারিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুরু হলো 26,000 চাকরি বাতিল মামলার শুনানি, কি বলবে শীর্ষ আদালত। মমতার খাস লোক থেকে প্রিয়াঙ্কা, এক দেশ এক ভোটের সংসদীয় কমিটিতে কারা আছেন প্রকাশ্যে এলো তালিকা, দেখুন। ফের উঠে এলো বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিবাদ, সংখ্যালঘু অধিকারের প্রশ্নে চর্চায় বাংলাদেশ। কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ 5 জঙ্গি, আহত 2 জওয়ান। সংখ্যালঘু রাজনীতি নিয়ে বড় দাবি করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, লিখলেন একটি বড় পোস্ট, তার নিশানায় কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল। আজ থেকে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গে কোন কোন জেলা ভিজবে, রইল আবহাওয়ার আগাম আপডেট। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ষষ্ঠ অর্থ কমিশন গড়ল অর্থ দপ্তর। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চেয়ারম্যান করা হয়েছে এই কমিশনের। বিভিন্ন ধরনের কাজ করবে এই কমিশন, বিশেষ করে পঞ্চায়েতগুলির আর্থিক এবং পরিকাঠামোগত উন্নয়ন কিভাবে সম্ভব সে বিষয়ে সরকারকে সাহায্য করবে ষষ্ঠ কমিশন। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ কিভাবে ব্যয় হবে সে বিষয়েও সরকারকে পরিকল্পনা এবং সাহায্য করাই কমিশনের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে বলেও মনে করা হচ্ছে। নবান্নের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই অনুযায়ী প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও ষষ্ঠ অর্থ কমিশনে আরও 4 জন সদস্য আছেন। রয়েছেন আইএএস অফিসার অজয় ভট্টাচার্য, আইএএস অফিসার বর্ণালী বিশ্বাস, এছাড়াও প্রাক্তন WBCS অফিসার আশিস কুমার চক্রবর্তী এবং ব্যাংক আধিকারিক রুমা মুখোপাধ্যায়ও এই কমিটির সদস্য পদে আছেন বলে জানা গিয়েছে। মোট 5 জনের কমিটি সরকারকে সাহায্য করবে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নয়া এই কমিশনের মেয়াদ হবে আগামী 2 বছরের জন্য। তবে আগামী বছর অর্থাৎ 2025 সালের 1 এপ্রিল থেকে কাজ শুরু করবে ষষ্ঠ অর্থ কমিশন। 5 বছরের রূপরেখা তার 6 মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। পঞ্চায়েত এবং পুরসভার আর্থিক পরিস্থিতি দেখে সেই অনুযায়ী কমিশন পরামর্শ দেবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মেয়াদের 2 বছরেই পঞ্চায়েতের আর্থিক অবস্থার উন্নয়নের বিষয়টি মূলত খতিয়ে দেখবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেওয়া পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটিও কমিশনের সদস্যরা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি পঞ্চায়েতের আয় ও কর সংক্রান্ত বিষয়টি দেখাও অন্যতম বড় কাজ হবে বলেও নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সব মিলিয়ে বর্তমান সময়ে ষষ্ঠ অর্থ কমিশন গঠন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, রাজ্য সরকার 2022 সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে ওই কমিশন গঠন করা হয়। দীর্ঘ সময় ওই কমিশন কাজ করেছে। অন্যদিকে হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। গত বছর ডিসেম্বর মাসে মুখ্য সচিব পদ থেকে অবসর নেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা পদে দীর্ঘদিন ধরে কাজ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। গত 12 ডিসেম্বর এসএসসির 26,000 জনের চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তবে আদালত স্পষ্ট বলে দেয়, চূড়ান্ত রায়দান এখনই সম্ভব নয়। একই সঙ্গে বলা হয়েছিল 19 তারিখ ফের এই মামলার শুনানি হবে। সেই মতো বৃহস্পতিবার ফের একবার শীর্ষ আদালতের দিকেই তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। এদিন সকাল 10:30টায় এই মামলার শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চেই হবে শুনানি। গত শুনানিতে নথি দেখে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছিলেন আবেদনকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আদালত জানিয়ে দেয়, এই মামলায় অনেকগুলি দিক রয়েছে, তাই আরও শুনানির প্রয়োজন রয়েছে। এবার এটাই দেখার আজ কি নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। চলতি বছর এপ্রিল মাসের 22 তারিখ কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ফলে প্রায় 26,000 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ।
শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে 25,000-এর বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য অযোগ্যদের বাছাই পর্ব হয়ে গেছে। ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ হয়ে এনেছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি সিতে কতজনকে নিয়োগ করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন চূড়ান্ত রায় কি দেয় আদালত, তা জানতেই উদ্গ্রীব সকলে। এক দেশ এক নির্বাচন বিলের যৌথ সংসদীয় কমিটিতে থাকছেন প্রিয়াঙ্কা গান্ধী। আর পশ্চিমবঙ্গ থেকে লোকসভার একমাত্র সদস্য হিসেবে সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক কল্যাণকে রাখা হয়েছে। সব মিলিয়ে যৌথ সংসদীয় কমিটিতে 31 জন সদস্য থাকছেন। তাদের মধ্যে 21 জন হলেন লোকসভার সদস্য, বাকি 10 জন হলেন রাজ্যসভার প্রতিনিধি। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত কমিটির শীর্ষে থাকছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চৌধুরী। সংবিধান নিয়ে তার যে অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মহলের মতে তার মাথাও ঠান্ডা, সবাইকে সামলে নিয়ে চলতেও পারেন। সেজন্যই সম্ভবত তাকেই যৌথ সংসদীয় কমিটির মাথায় বসানো হবে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে, যদিও এখনো সরকারিভাবে সেই ঘোষণা করা হয়নি। যৌথ সংসদীয় কমিটিতে লোকসভার কোন কোন সদস্য আছেন? পি চৌধুরী, CM রমেশ, বাঁশুরি স্বরাজ, পরুষোত্তম ভাই রূপালা, অনুরাগ সিং ঠাকুর, বিষ্ণু দয়াল রাম, বি মাহাতাব, সম্বিত পাত্র, অলিন বালুনি, বিষ্ণু দত্ত শর্মা, প্রিয়াঙ্কা গান্ধী বঢোরা, মনীষ তিওয়ারি, সুখদেব ভগত, ধর্মেন্দ্র যাদব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, TM সেলভা গণপতি, GM হরিশ বালাযোগী, সুপ্রিয়া শুলে, শ্রীকান্ত একনাথ শিন্ডে, চন্দন চৌহান, বালশৌরী ভাল্লানেনি। রাজ্যসভা থেকে কারা থাকছেন কমিটিতে? আর রাজ্যসভা থেকে যৌথ সংসদীয় কমিটিতে থাকছেন 10 জন সদস্য। তাদের নামের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। সংসদের উচ্চ কক্ষ থেকে কোন 10 জন সদস্যকে সেই কমিটিতে রাখা হবে সেই তালিকা জানাতে বলা হয়েছে। অর্থাৎ কাদের কাদের যৌথ সংসদীয় কমিটিতে যুক্ত করা হবে তাদের নাম জানাতে হবে। মানবাধিকার দিবসের পরে এবার সংখ্যালঘু অধিকার দিবস। ফের উঠে এলো বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নিপীড়নের প্রতিবাদ। সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বুধবার এন্টালিতে গণ কনভেনশনের ডাক দিয়েছিল কলকাতা জেলা বামফ্রন্ট। সেখানে CPM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, CPI এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, RSPর অশোক ঘোষ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অর্থাৎ ISF চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সহ সব বক্তাই সরব হয়েছেন বাংলাদেশের ঘটনা ও তার পাশাপাশি এখানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমন্ত্রণ পেয়ে CPI লিবারেশনের প্রতিনিধি কনভেনশনে থাকলেও কংগ্রেসের তরফে কেউ অবশ্য ছিলেন না। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং মৌলবাদী কার্যকলাপের বিরোধিতা করে সেলিম বলেছেন, পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা নির্বাচন। বাংলাদেশের সমস্যাকে পোস্টার করে রাজ্যের রাজনীতিতে বিভাজনের জন্য ব্যবহার করছে তৃণমূল ও বিজেপি। আবার আমাদের রাজ্যের যে বিভাজনের রাজনীতি তাকে বাংলাদেশে ব্যবহার করছে সেখানকার মৌলবাদী দলগুলি। অন্যদিকে বাংলাদেশে ঘটে চলা অন্যায়ের বিবরণ দিয়ে সেদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এদিন বলেছেন, শান্তির জন্য নোবেল পাওয়ায় মোহাম্মদ ইউনুসকে আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু ওর শান্তির জন্য পাওয়া নোবেল পরিপূর্ণতা লাভ করলো না। আসলে ওর কথা কিছু লোক শুনছে না, তাদের উনি সামলাতে পারছেন না বলেই আমাদের ধারণা। চিকিৎসার জন্য রবীন্দ্র আপাতত ব্যারাকপুরে আছেন। জম্মু কাশ্মীরে কুলগামে তীব্র সংঘর্ষ হলো নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে। দুই পক্ষে গুলি বিনিময় খতম হয়েছেন 5 জন জঙ্গি। নিরাপত্তা বাহিনীর 2 জওয়ান আহত হয়েছেন। বুধবার গভীর রাতে কুলগাম জেলার বেহিবাগ এলাকার কাদেরে জঙ্গিদের আনাগোনার কথা গোয়েন্দা সূত্রে জানতে পারে নিরাপত্তা বাহিনী। তৎক্ষণাৎ ওই এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় তল্লাশি। বেগতিক দেখে গুলি চালানো শুরু করে জঙ্গিরা, পাল্টা জবাব দেন জওয়ানরাও। ভারতীয় সেনার চিনার কর্পস বিভাগ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাদেরিতে যৌথ তল্লাশি অভিযানে নামে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। জঙ্গিরা এলোপাথারি গুলি চালানো শুরু করে, বাহিনী তার জবাব দিয়েছে। এ মাসের গোড়ায় ডাচিগ্রাম এলাকায় নিকেশ হয়েছিল লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্কযুক্ত এক জঙ্গি। জুনেদ আহমেদ ভাট নামে ওই জঙ্গি
গগনগির, গান্দেরবাল সহ অন্যান্য জায়গায় হত্যাকাণ্ডে জড়িত ছিল। প্রসঙ্গত, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এক বিশেষ টাস্ক ফোর্স সম্প্রতি জম্মু কাশ্মীরে মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উপত্যকায় সাম্প্রতিককালে নাশকতার ঘটনা বৃদ্ধিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এই বছর জম্মু অঞ্চলে নাশকতার ঘটনা অনেকটাই বেড়েছে। 10 জেলার মধ্যে 8টিতেই ঘটেছে জঙ্গি কার্যকলাপ। নাশকতার ঘটনায় এবছর প্রাণ গিয়েছে 44 জনের। তার মধ্যে 18 জন নিরাপত্তা কর্মী, 14 জন সাধারণ নাগরিক এবং 13 জন সন্ত্রাসবাদী। বড় দাবি করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। লিখলেন একটি বড় পোস্ট, তার নিশানায় কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল। এই নেতা লেখেন, সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি ভারতের স্বাধীনতার পরে এক গভীর ষড়যন্ত্র। ভারতের স্বাধীনতার পরে দেশভাগের ক্ষত সারিয়ে তোলার সময় থেকেই সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে কাজ করে আসছে। মুর্শিদাবাদ, 24 পরগনা, মালদা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি যেখানে একসময় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে আজ হিন্দুরা সংখ্যালঘু। এই পরিবর্তনের ইতিহাস নিছক জনসংখ্যার পরিবর্তন নয়, এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ষড়যন্ত্র এবং অবহেলার ফল। 1947-এর ভুল সিদ্ধান্ত এবং কংগ্রেসের দায়। দেশভাগের সময় ট্রান্সফার অফ পপুলেশন সম্পূর্ণভাবে কার্যকর না হওয়া ছিল একটি বড় ভুল, যার জন্য কংগ্রেসের নেতৃত্বাধীন তৎকালীন কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে। দেশভাগের সময় লাখ লাখ হিন্দু তাদের জীবন বাঁচানোর জন্য ভারতে আশ্রয় নিয়েছিল। তারা ছিল নিপীড়নের শিকার, ধর্মীয় সংখ্যালঘু যারা নিজেদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য ভারতে এসেছিল। এদিকে মুসলমানরা কেন ভারতে অনুপ্রবেশ করলো? সংখ্যাগরিষ্ঠ হিসাবে তাদের বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানেই থাকার কথা, তবে তারা পরিকল্পিতভাবে ভারতে প্রবেশ করলো। এটি কোনো মানবিক সংকট ছিল না, এটি ছিল এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। মুসলিম অনুপ্রবেশ এবং রাজনৈতিক ষড়যন্ত্র। বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীরা কেন ভারতে এলো, সেই প্রশ্নের উত্তর আজও নেই। বাস্তবে এটি ছিল কংগ্রেস, বামফ্রন্ট এবং পরে তৃণমূলের মতন রাজনৈতিক দলগুলোর এক বৃহত্তর ভোট ব্যাংক রাজনীতির অংশ। হিন্দু শরণার্থীরা নাগরিকত্বের জন্য সংগ্রাম করল, কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীরা খুব সহজেই যাবতীয় ভুয়ো নথি, নাগরিকত্ব এবং সরকারি সুযোগ সুবিধা পেয়ে গেল। কংগ্রেস এবং বামফ্রন্ট অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নাগরিকত্বের প্রমাণ এবং সরকারি সুবিধা দিতে যে সক্রিয় ভূমিকা পালন করেছে, তা দেশের আইনের প্রতি অপমান। সংখ্যালঘু তোষণের চরম পরিণতি। আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, 24 পরগনা, মালদা এবং অন্যান্য অঞ্চলে হিন্দুরা নিজেদের ভূমিতেই প্রান্তিক হয়ে পড়েছে। এই পরিবর্তন শুধুমাত্র জনসংখ্যার ভারসাম্যই নষ্ট করেনি, এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক কাঠামোকেও দুর্বল করে তুলেছে। যারা এই সত্য উচ্চারণ করেছে তাদের সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়েছে। আজ যখন দেশের ভেতরে ভারত তেরে তুরে হোঙ্গে স্লোগান দেওয়া হয়, তখন এই একই রাজনৈতিক শক্তি কংগ্রেস, তৃণমূল এবং বামপন্থীরা নীরব থাকে। এরাই দেশের শত্রুদের সমর্থন করে, তাদের দায় মুক্তি দেয় এবং কেবল ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্য দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার সময় এসেছে, এখন প্রশ্ন করার সময় এসেছে। হিন্দু শরণার্থীরা শুধুমাত্র ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতেই ভারতে এসেছিল, কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীরা কেন এসেছিল? কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য যাবতীয় ভুয়ো নথি এবং সুযোগ সুবিধা কেন দিয়েছিল? দেশের নিরাপত্তা এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষায় তারা কেন ব্যর্থ হলো? সময়ের দাবি। ভারতের জনগণের এখন উচিত এই প্রশ্নগুলির উত্তর দাবি করা এবং ভোট ব্যাংকের রাজনীতির জন্য যারা দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছে তাদের জবাবদিহি করতে বাধ্য করা। প্রকৃত শরণার্থীদের ন্যায় বিচার দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশপ্রেম এবং ভারতের অখণ্ডতা রক্ষার জন্য এই রাজনৈতিক ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে। বেশ ভালোই চলছিল শীতের ঝোড়ো ইনিংস, কিন্তু এরই মাঝে শীতের কাঁটা হয়ে হাজির নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দিনে এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা, যার ফলে বড়দিনের আগে খানিকটা হলেও ফিকে হতে চলেছে শীতের আমেজ। তবে এরই মধ্যে বাংলায় তৈরি হয়েছে তুষারপাতের সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে বুধবার থেকেই পাল্টি খেল কলকাতার আবহাওয়া। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের উপরে। একই সাথে দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। বুধবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে 16 ডিগ্রির ঘরে। তাই এই ভরা পৌষ মাসেই খানিকটা হলেও থিতু হয়েছে শীতের ইনিংস। অন্যদিকে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের শীতে বাঁধা হতে চলেছে বৃষ্টি। জানা যাচ্ছে আগামীকাল থেকেই পূর্বালি হাওয়ার সাথেই কলকাতায় ঢুকবে জলীয় বাষ্প। এই গোটা সপ্তাহ জুড়েই চলবে আবহাওয়ার এই ভোল বদল, যা অব্যাহত থাকবে আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত।
জানা যাচ্ছে সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃষ্টির সম্ভাবনাও থাকবে দক্ষিণবঙ্গে। আজই উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি একটি বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল থেকেই বাংলায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে এই শীতের মরশুমেও মুখভার থাকবে আকাশের। আগামীকাল আকাশ মেঘলা থাকলেও শুক্রবার শনিবার থেকেই আবার বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। বাতাসে ভারী হবে জলীয় বাষ্পের পরিমাণও। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে কলকাতা সহ উপকূলবর্তী হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হবে। অন্যদিকে বৃহস্পতিবার কুয়াশায় থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া জেলা। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের মতন পার্বত্য এলাকায় রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস। খবর শেষ হলো।